হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা যারা পুরুষ স্বভাবতই কিন্তু আমরা নারীদের প্রতি দুর্বল। জগতে এমন পুরুষ কম আছেন যারা নারীদের প্রতি দুর্বল নয়। কিন্তু যে ব্যক্তি নিজেকে দমন করতে পারেন অন্যায় কাজ থেকে, তিনি হচ্ছেন প্রকৃত বীর। আজকে এরূপ একটি ঘটনা উল্লেখ করব যে মহাসুন্দরীকে কাছে পেয়েও ভোগ না করে বরং তার জীবনকে টোটালি পরিবর্তন করে দিয়েছেন। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ঘটনাটি গৌতম বুদ্ধের আমলে ঘটেছিল। সেই সময়ে একজন মহাসুন্দরী নারী ছিলেন, বয়স মাত্র 22। সে এতটাই সুন্দরী ছিল, তার রূপ লাবণ্য এতটাই বেশি ছিল যে তাকে দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসতেন, অনেক ধনী ব্যক্তিরা আসতেন, অনেক সম্রাটরা পর্যন্ত আসতেন তাকে দেখার জন্য। সাথে নিয়ে আসতেন মূল্যবান উপহার তাকে দেখার জন্য। এতটা তিনি সুন্দরী ছিলেন। কিন্তু সেই নারী ছিল অসৎ চরিত্রের অধিকারী। তিনি ছিলেন একজন প্রস্টিটিউট। টাকার বিনিময়ে তিনি তার দেহকে একজনের কাছে বিক্রি করে দিতেন। ওই সময় যারা অনেক ধনাঢ্য ব্যক্তি তারা তাকে ভোগ করত, বিনিময়ে তিনি অনেক টাকা নিতেন। এভাবে তিনি দেহ ব্যবসা পরিচালনা করতেন। সবাই তাকে ভোগ করার সুযোগ পেত না। তিনি বাছাই করতেন, বাছাই করে শুধু টাকা দিলে হবে না, তার পছন্দ মতো হলে তিনি তাকে তার দেহকে ভোগ করার সুযোগ দিতেন। যাই হোক, এই ব্যবসা করে তিনি এত টাকার মালিক হয়েছিলেন যে তিনি চাইলে একটি প্রদেশ পর্যন্ত কিনতে পারতেন, একটি দেশ পর্যন্ত তিনি কিনতে পারতেন। এত টাকার মালিক হয়েছিলেন। অসাধারণ রূপবতী ছিলেন, ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, সেই নারীর ব্যাপারে গ্রামের সবাই জানতেন। গৌতম বুদ্ধ পর্যন্ত তার শিষ্যদের মাধ্যমে ওই নারী সম্পর্কে জানতে পেরেছিলেন। শিষ্যরাও মাঝে মধ্যে গৌতম বুদ্ধকে ওই নারী সম্পর্কে বলা হতো, তার জন্য আপনি ভগবানের কাছে দোয়া করেন, সেজন্য ভালো হয়ে যায়। যাই হোক, একদিন ওই নারী একাকী বসে আছেন, নির্জন পরিবেশ। সকাল 11টা বাজে। নারী তার বারান্দায় বসা, সামনেই কিন্তু রাস্তা। নারী বসা আছেন, চুল ছেড়ে বসা আছেন, হাত দুটো তার হাঁটুর উপরে তাকিয়ে আছেন, চোখ বড় বড় করে রাস্তার দিকে। হঠাৎ তিনি এক যুবককে দেখতে পান, সন্ন্যাস যুবক। যুবকের চেহারা দেখে তার হৃদয়ে একটা পরিবর্তন আসে। যুবকের নিষ্পাপ চেহারা, তার চেহারা যেন একটা নিষ্পাপের ছাপ। যুবকের বয়স মাত্র 25 ইয়ার্স। তিনি যুবককে দাঁড় করালেন। হে যুবক, একটু দাঁড়ান। যুবক দাঁড়ালেন এবং রমণীকে বললেন, বলুন মা, আপনি কি বলতে চান? সেই নারীর নাম আম্রপালি। আম্রপালি বললেন, আপনাকে আমি একটু নিবেদন করব। দুপুর গড়িয়ে আসছে, আজকে যদি আপনি আমার বাসায় দুপুরের খাবারটা গ্রহণ করতেন আমি ধন্য হতাম। কৃপা করে আপনি আসুন আমার বাসায়, আজ দুপুরে খেয়ে যান। সন্ন্যাস চিন্তা করলেন, আমিও একটু ক্ষুধার্ত, খাবার দরকার। আর নারী যদি আমাকে খাবার দিয়ে সে যদি খুশি হয়, সেটি তো অন্যায় নয়। যুবক এই ভেবে আম্রপালির প্রস্তাবকে গ্রহণ করলেন এবং তার বাসায় গেলেন। আম্রপালি নিজের মতো সুন্দর করে রান্নাবাড়া করে তার পছন্দনীয় খাবারগুলো পরিবেশন করলেন। গরম গরম সব খাবার টেবিলে গুছগাছ করলেন। বললেন, আপনি এবার খান। আর একটি হাত পাকা ছিল, যুবকের পাশে বসে তাকে বাতাস করতে লাগলেন। যুবক খেলেন। খাওয়ার পরে আম্রপালি গামছা এনে দিলেন হাত মোছার জন্য।
সামনে পান পরিবেশন করলেন, আপনি কি পান খান? সন্ন্যাসী বললেন, না মা, আমি পান খাই না। আচ্ছা ঠিক আছে। আম্রপালি তার পাশে এসে বসলো, বেশ একটা দূরে নয়, খুবই কাছাকাছি। বললেন, গুরু একটা কথা বলতাম। সন্ন্যাস যুবক বললেন, বলুন মা, আমি আপনার কথা শুনছি। আম্রপালি বললেন, দেখেন, সামনে কিন্তু বর্ষাকাল, গ্রীষ্মকাল শেষ পর্যায়ে বর্ষা শুরু হবে। প্রায় 4 থেকে 5 মাস বর্ষা থাকে। এই বর্ষার সময় কিন্তু আপনারা যারা ব্রহ্মচারী, আপনারা যারা সন্ন্যাস, তারা কিন্তু গাছের নিচে থাকতে পারেন না। গাছের নিচে আপনাদের জন্য থাকাটা কষ্ট হয়ে যায়। শুকনা মৌসুমে আপনারা থাকতে পারেন, কিন্তু বর্ষাকালে আপনাদের জন্য থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। সামনে বর্ষা আসছে। আমি একটি আশা পোষণ করেছিলাম অনেক দিন যাবৎ, যদি আমি 4 মাস কোনো সন্ন্যাসকে আমার বাসায় রাখতে পারতাম এই বর্ষার মৌসুমে, তাহলে আমার জীবনটা ধন্য হতো। আম্রপালির কথা শুনে সন্ন্যাস বললেন, দেখো মা, এই বিষয়ে আমি তোমাকে কিছু বলতে পারছি না। আমি আমার গুরুজির কাছে যাব, অর্থাৎ গৌতম বুদ্ধের কাছে যাব। ওনার অনুমোদন ছাড়া আমি তোমাকে কিছুই বলতে পারছি না। উনি যদি আমাকে পারমিশন দেন, আমি তোমার বাসায় আজকেই চলে আসব। আর উনি যদি আমাকে পারমিশন না দেন, আমি তোমার এখানে আসতে পারবো না। আম্রপালি বললেন, ঠিক আছে, খুব ভালো কথা বলেছেন। আপনি গুরুজির কাছে যান, তাকে বিষয়টা বলুন। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি, আমি আশা করি আপনি আমার অনুরোধটা রাখবেন। আপনি গুরুজিকে একটু রিকোয়েস্ট করবেন, সে যেন আপনাকে অনুমোদন দান করে। ব্যাস, যুবক সন্ন্যাস আম্রপালির বাসা থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি সোজা হাঁটা শুরু করলেন গৌতম বুদ্ধের কাছে। সকল সন্ন্যাস গৌতম বুদ্ধের কাছে ঠিক সময় আসলেন, কিন্তু ওই যুবক সন্ন্যাস একটু দেরি করে আসলেন। সবাই তার জন্য অপেক্ষা করছিল। সে যখন আসলো, তখন সবাই একটু অবাক হয়ে গেল। সে তো দেরি করার কোনো লোক নয়, আজ কেন সে দেরি করলো? গৌতম বুদ্ধ তাকে বললেন, কাছে আসো। সন্ন্যাস কাছে গেলেন। সন্ন্যাস বললেন, গুরুজি, দয়া করে আপনি যদি অনুমোদন দেন, একটা বিষয় নিয়ে আপনার সাথে আমি একটু কথা বলতাম। গুরুজি বললেন, হ্যাঁ, আমি তোমাকে অনুমোদন দিলাম, বলো তুমি আমাকে কি বলতে চাও। সন্ন্যাস আম্রপালি সম্পর্কে সব কিছু বললেন গৌতম বুদ্ধকে। উপস্থিত সন্ন্যাস যারা ছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধের শিষ্য যারা ছিলেন, তারা তো অবাক হয়ে গেলেন যে আমাদের মতো একজন সন্ন্যাস কিভাবে একজন পেশাদার প্রস্টিটিউটের কাছে যেতে পারে। আমাদের তো ইজ্জত শেষ। আমরা পবিত্র মানুষ, একজন অপবিত্র নারীর কাছে কিভাবে আমরা যেতে পারি? আম্রপালি মহাসুন্দরী, তার ট্র্যাপে যারা পড়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা সাধু সন্ন্যাস, কিভাবে আমরা সেখানে যেতে পারি? সাধুরা কিন্তু নিজেদের মধ্যে এটা বলাবলি করতে লাগলেন যে কিভাবে আমাদের একজন সাধু তার কাছে গেল। যাই হোক, যখন ওই সন্ন্যাস যুবক আম্রপালি সম্পর্কে সব কিছু গৌতম বুদ্ধকে বললেন, তখন উপস্থিত সন্ন্যাসরা গৌতম বুদ্ধকে বললেন, গুরুজি, কোনোভাবে তাকে আপনি সেখানে যেতে দিয়েন না, সে ধ্বংস হয়ে যাবে আর আমাদের ইজ্জত থাকবে না। আম্রপালি একটা বাজে মেয়ে এবং সে অনেক পুরুষের চরিত্রকে নষ্ট করেছে। আমাদের সাধুদের চরিত্রকে সে নষ্ট করে দিবে, আমাদের ইজ্জত থাকবে না। গৌতম বুদ্ধ বললেন, তোমরা চুপ থাকো, আমি তাকে অনুমোদন দিলাম, সে ওখানে গিয়ে 4 মাস থাকতে পারবে। দেখো, সে কিন্তু ওই নারীকে সম্মান রেখে কথা বলেছে। সে বলেছে একজন নারী, সে কিন্তু ওই নারী সম্পর্কে খারাপ কোনো বিশেষণ ব্যবহার করেননি। তোমরা বলেছ ওই নারী খারাপ, তোমরা বলেছ ওই নারী খারাপ, কিন্তু সে কিন্তু খারাপ নারী বলে কোনো শব্দ উচ্চারণ করেনি।
সে বলেছেন একজন নারী, সে কিন্তু কোনো বিশেষণ ব্যবহার করেনি। আর তোমরা আমাকে বলছো একজন খারাপ নারী, চরিত্রহীন নারী, এভাবে তোমরা বিশেষণ ব্যবহার করছো। সে কিন্তু এগুলো কোনোটাই ব্যবহার করেনি। সে বলেছে একজন সাধারণ নারী আমাকে এই ধরনের প্রস্তাব দিয়েছেন। নারী জাতির প্রতি তার কি শ্রদ্ধা, যার কারণে আমি মনে করি সে থাক, সেখানে থাকার যোগ্য, এবং আমি আশা করি সে কলঙ্কিত হবে না। আমাদের সম্মানকে সে রাখতে পারবে। আর যদি সে ধ্বংস হয়ে যায়, সে কখন আর দাঁড়াতে পারবে না। কিন্তু আমি আশা করি সে কারো জীবন পরিবর্তন করে দিতে সক্ষম, সে সমস্যায় পড়বে না। সবাই অবাক, গুরুজি কিভাবে আম্রপালির কাছে এই 25 বছরের যুবক সন্ন্যাসকে থাকার পারমিশন দিলেন, এটি কিভাবে সম্ভব? যাই হোক, যুবক গুরুজি গৌতম বুদ্ধের পায়ে প্রণাম করে চলে গেলেন আম্রপালির কাছে। সন্ধ্যা ঘনিয়ে আসলো, চারিদিকে অন্ধকার নেমে আসলো। আম্রপালির দরজায় একটি শব্দ আসলো, কেউ যেন নক করছে। আম্রপালি তখন কিন্তু সেজে বসে আছেন, চুলগুলো ছাড়া, গায়ে একটি পাতলা পোশাক পরা। দরজা খুলে দেখলেন সন্ন্যাস। তিনি মুখে হাত রেখে হেসে পড়লেন আম্রপালি, বললেন, আসুন, ভিতর আসুন, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, ভিতর আসুন। সন্ন্যাস ভিতরে প্রবেশ করলেন। আম্রপালি দরজা লাগিয়ে দিলেন। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। আম্রপালি গুরুজির কাছে বসলেন, একটি বাতি জ্বালিয়ে দিলেন। বললেন, গুরুজি, কিছু খাবেন কি? যুবক সন্ন্যাস বলল, না, আমার তেমন ক্ষুধা পায়নি। তুমি একটা কাজ করো, আমাকে এক গ্লাস পানি দাও, আর যদি কোনো ফল থাকে একটু ফল দিতে পারো। আম্রপালি নিজে সুন্দর করে একটি আপেল ধুয়ে কেটে দিলেন এবং এক গ্লাস পানি দিলেন। পানি খেয়ে সন্ন্যাস আপেলটা খেয়ে নিলেন। খেয়ে বললেন, আমি কি আমার কাজ করতে পারি? আম্রপালি বললেন, অবশ্যই, আপনি আপনার কাজ করুন। সন্ন্যাস বললেন, ঠিক আছে, আমি এই খাটে বসে আমি ধ্যান করব, আর তুমি তোমার খাটে গিয়ে শুয়ে থাকো। আম্রপালি কিন্তু খাটে গিয়ে শুয়ে রইলেন। দেখলেন তিনি ধ্যান করছেন। ধ্যানের মধ্যে যুবক হারিয়ে গেলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আম্রপালি তাকিয়ে আছেন। এক পর্যায়ে তার চোখ বন্ধ হয়ে যায়, সে ঘুমিয়ে যায়। সকালে পাখির গুঞ্জনে আম্রপালির ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখেন সাধু তখনও ধ্যান করছেন। যাই হোক, সুদীর্ঘ 1 মাস কেটে গেল। 1 মাসের পরে আম্রপালি চিন্তা করলেন, আমার যৌবন, আমি অসাধারণ সৌন্দর্য অধিকারী, সে একজন সুঠাম দেহের অধিকারী যুবক। আমি আর নিজেকে বেঁধে রাখতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়। আমার এই সৌন্দর্য, আমার এই যৌবনের জ্বালা আমি আর বেঁধে রাখতে পারছি না। কিভাবে আমি প্রতিটি রাত কাটাবো? আমি তো তাকে 4 মাসের থাকার অফার দিয়েছি। আমি যদি তাকে যেতে বলি, আমার ইজ্জত থাকবে না। অথচ আমি তো আর সহ্য করতে পারছি না, সে শুধু ধ্যান করে কাটিয়ে দেয়। আম্রপালি তখন ফন্দি করলেন। তিনি একদিন পরিকল্পনা করলেন, আজ এমন পোশাক পরব, সাধু আমাকে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। আম্রপালি সুন্দর করে সেজে তিনি এমন ধরনের পোশাক পরলেন, যে পোশাক পরলে হয়তো সাধু তার কাছে ধরা দিবে, তাকে ভোগ করবে। এভাবে পোশাক পরে সাধুর সামনে আসলেন। সাধুকে বললেন, কেমন আছেন? এখন কিন্তু আম্রপালি একটু ভিন্ন ভাষায় কথা বলছেন, নরম সুরে, অন্যভাবে, কামুকভাবে কথা বলছেন। তার চোখে মুখে কাম বাসনার দীপ্ত ছাপ দেখা যাচ্ছে।
যুবক চোখ খুলে তাকালেন আম্রপালির দিকে, বললেন, মা, কিছু বলবেন? আমি আসলে এতক্ষণ শুনতে পারিনি, আমি একটু ধ্যানে ছিলাম। আম্রপালি বললেন, এবার কি আপনার ধ্যান ভেঙেছে? যুবক বললেন, হ্যাঁ। আম্রপালি যুবকের হাত ধরলেন, বললেন, আজকে এই বিছানায় নয়, আজকে আমার বিছানায় আপনি ধ্যান করেন। যুবক বললেন, মা, আমার পক্ষে সম্ভব নয়। আপনি যা বলছেন আমার পক্ষে এটি সম্ভব নয়। আমি আপনার মনের কথাকে পড়ে ফেলেছি, আমাকে বলতে হবে না, আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার বিছানায় যান, আমাকে ধ্যান করতে দিন। আম্রপালি প্রচণ্ড রেগে যায়, সাধুর হাতটাকে জোরে ছেড়ে দিয়ে সে তার বিছানায় ধপ্পাস করে পড়ে যায় এবং মুখ ডেকে সে একটু কান্না শুরু করে, দুঃখে কান্না শুরু করে। আম্রপালি কিন্তু থেমে নেই। যখনই রাত হয় তখনই কিন্তু যুবক সন্ন্যাসকে প্রস্তাব করে। যুবক সন্ন্যাস একই উত্তর দেয় বারবার। আম্রপালি অপেক্ষা করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, ঘুমিয়ে যায়। সকালের সূর্যের আলোটি আম্রপালির শরীরে এসে পড়ে, শরীর থেকে যেন বিচ্ছুরণ বের হচ্ছে, রূপের আলো বের হচ্ছে, চকচক করতে থাকে তার শরীর। পাখির ডাক, সূর্যের আলোতে আম্রপালির ঘুম ভেঙে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে দেখে সাধু তখনও ধ্যানে মগ্ন। আম্রপালি আর পারছেন না। 4 মাস শেষ পর্যায়ে, 4 মাস প্রায় শেষ। আম্রপালি দুঃখ করে বলেন, এ কেমন সাধু? কি করে সম্ভব একটা যুবকের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা? তারপরও আমার মতো বিশ্ব সুন্দরীকে সে ভোগ করল না। যাই হোক, 4 মাস হয়ে গেল। যুবক সন্ন্যাস গৌতম বুদ্ধের কাছে আসলেন, কিন্তু এখন তিনি একা নন, সাথে আম্রপালি। উপস্থিত সন্ন্যাসীরা সবাই অবাক। হোয়াট হ্যাপেন্ড? এটা কি? আম্রপালিকে সে সাথে নিয়ে আসছে। আম্রপালি গৌতম বুদ্ধের পা জড়িয়ে ধরে বললেন, হে ব্রহ্মজ্ঞানের অধিকারী, হে ব্রহ্মজ্ঞানের অধিকারী, আমাকে কৃপা করুন। আমি সত্যের পথ পেয়েছি। আমি সন্ন্যাসের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার জীবনের আমি পরিবর্তন করতে চাই। আমাকে আলোর সন্ধান দিন গুরুজি, আমি আলোর সন্ধান পেতে চাই। আপনার এই শিষ্য, এই সন্ন্যাস যুবক থেকে আমি এক মহান শিক্ষা অর্জন করেছি। আমি আজ তার সাথে আপনার কাছে এসেছি। আমি তাদের মতোই একজন সন্ন্যাসিনী হতে চাই, আমাকে আপনি দীক্ষা দিন। গৌতম বুদ্ধ হেসে বললেন, আমি জানি তুমি আমার কাছে আসবে। আমার শিষ্যের প্রতি আমার কনফিডেন্স ছিল, আস্থা ছিল। আমি জানি সে যেখানে যাবে সেখানে আলোকিত হবে। ঠিকই আমার অনুমান সত্য হয়েছে। আমি তোমাকে দীক্ষা দিলাম, আলোর পথ দেখালাম। আজ থেকে তুমি আলোর পথে চলো। গৌতম বুদ্ধ তাকে মূল্যবান কিছু উপদেশ দিলেন। আম্রপালির জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। দীক্ষা নিয়ে তিনি সাধুচর্চা শুরু করলেন। জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো আম্রপালির জীবনে। নাম হয়ে গেল একজন সন্ন্যাসিনী হিসেবে। যাই হোক, এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম, পুরুষ মাত্রই নারীদের প্রতি দুর্বল, এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই প্রকৃতি দিয়ে, কিন্তু সেটিকে ওভারকাম করার, সেটিকে নিয়ন্ত্রণ করারও কিন্তু আমাদের শক্তি দিয়েছেন। এটি হচ্ছে বড় পরীক্ষা। আর এই ধরনের পুরুষ ব্যক্তি, এই ধরনের পুরুষই হচ্ছেন আসল বীর, আসল সাহসিক ব্যক্তি। এই জন্য হাদিসে বলা হয়েছে, প্রকৃত বীর সে যে নিজের ইগোকে, যে নিজের কাম বাসনাকে, যে নিজের হিংসাকে, এই ধরনের মনের কুপ্রবৃত্তিগুলোকে দমন করতে পারে।
তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, কুপ্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, মনের খারাপ খারাপ চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে, বরং খারাপ চিন্তার দাস হয়ে যায় না, তারাই হচ্ছে আসল বীর। ওই সন্ন্যাসিনী ছিলেন, ওই সন্ন্যাস ছিলেন একজন আসল বীর। আম্রপালিকে তিনি পাত্তাই দেননি, ধ্যানে কাটিয়ে দিয়েছেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।